আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ছোট্ট একটা টপিক, পদাশ্রিত নির্দেশক। তোমরা এই নতুন বইতে এর নামটা দেখে থাকবে শুধু নির্দেশক, তো পুরনো বইতে এটার নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক, নতুন বইতে শুধু নির্দেশক লেখা। তো এটা কি পদাশ্রিত নির্দেশকটা কি? এই শব্দটা যদি আমরা এই টার্মটা খেয়াল করি, পদাশ্রিত নির্দেশক, তাহলে পদাশ্রিত এই কথাটাকে ভাঙলে কি পাই? পদে আশ্রিত, পদের মধ্যে আশ্রিত থেকে যেটি নির্দেশনার কাজ করে, নির্দেশক, ইন্ডিকেটর। আমরা ইন্ডিকেটর চিনি, যেটা যেমন লাইটের ক্ষেত্রে গাড়িতেও আমরা দেখি নির্দেশক আছে, বৈদ্যুতিক লাইনের ক্ষেত্রেও নির্দেশক বাতি আছে, ইন্ডিকেটর আছে। তো এই যে পদাশ্রিত নির্দেশক, পদের মধ্যে আশ্রিত থেকে যেটি নির্দেশনার কাজ করে, নির্দিষ্টতা বোঝায়, ওই পদটাকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে কিংবা নির্দেশ করে, অর্থাৎ ওই পদের গতি প্রকৃতিটা নির্দেশ করে, পদটার গতি প্রকৃতি নির্দেশ করে, সেটিকে আমি বলছি পদাশ্রিত নির্দেশক। তো এগুলো কি, আমরা একটা সংজ্ঞাটা লিখে রেখেছি, বইয়ের সংজ্ঞাটা খেয়াল করো। কয়েকটা অব্যয় বা প্রত্যয়, বা লগ্নক, নতুন বইয়ে লগ্নক লিখেছে, অ্যাফিক্স যেগুলোকে একসাথে, প্রেফিক্স সাফিক্সকে একসাথে আমরা লগ্নক বলি। তো কয়েকটা অব্যয়, প্রত্যয় বা লগ্ন কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে ওই পদের নির্দিষ্টতা জ্ঞাপন করে, তখন সেগুলোকে আমরা বলি পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয় বা শুধু নির্দেশক। তাহলে তিনটি নাম পদাশ্রিত নির্দেশকের, একটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক বললাম, আরেকটা বললাম পদাশ্রিত অব্যয়, আরেকটা হচ্ছে শুধু নির্দেশক। এটি আমরা যে ইংলিশে তোমরা আর্টিকেল পড়েছো, ডেফিনিট আর্টিকেল ইংলিশের এই দি এর পরিবর্তে বাংলায় এর ব্যবহারটা। যেমন একটা খেয়াল করো, আমি লিখলাম যে বয়, বালক, আমি যদি বলি দি বয় বালকটি, ঠিক আছে। দ্য বয়েস, বালকগুলো। তাহলে লক্ষ্য করো, এই যে প্রথম শব্দে এখানে টি, বালকটি, এই যে দিটার সামনে বসলো ডেফিনিট আর্টিকেলটা, কিন্তু আমরা এখানে এই শব্দের মূল শব্দের পরে বসে টিটা বসে এটাকে নির্দিষ্ট করে দিল, বালকটি। আবার বালকগুলো, তাহলে আমরা লক্ষ্য করলাম এই পদাশ্রিত নির্দেশক, যেটা আমি ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল দি এর স্থানীয় বলছি বাংলায়, সেটি কিন্তু ইংলিশে আগে বসছে শব্দের আগে, আর বাংলায় বসছে শব্দের পরে। তো শব্দের পরে বসে কি করছে? ওই পদটাকে, ওই পদের গতি প্রকৃতিটা নির্দেশ করছে। গতি প্রকৃতি নির্দেশ করছে মানে ওই পদটাকে নির্দিষ্ট করছে বা সুনির্দিষ্ট করছে বা নির্দেশনা দিচ্ছে। এই অব্যয় জাতীয় এই তোমার অব্যয় জাতীয় বা এটিকে লগ্নক বলি বা প্রত্যয়, এগুলোকে আমরা বলছি পদাশ্রিত নির্দেশক। সেগুলো কি কি? যেমন এই যে টাটি, খানাখানি প্রভৃতি। আমরা দেখো বচনভেদে পদাশ্রিত নির্দেশকগুলোর বিভিন্নতা প্রযুক্ত হয়। যেমন এক বচন আমরা ব্যবহার করি টাটি, খানাখানি, গাছাগাছি প্রভৃতি, ঠিক আছে। যেমন এই যে চুড়ি গাছি, হ্যাঁ, বাড়িটি, কাপড়খানা, লাঠি গাছা, ঠিক আছে, এই বালকটি প্রভৃতি। বহু বচনে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি ব্যবহার হয়। যেমন আমগুলো, পটলগুলিন, মানুষগুলি। কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে আমরা টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা প্রভৃতি পদাশ্রিত নির্দেশক ব্যবহার করে থাকি। যেমন এই দুধটুকু আমরা বলতে পারি দুধটুকু, ঠিক আছে। চারটে ভাত, চারটে, ঠিক আছে। এগুলো আমরা এই পরিমাণের স্বল্পতা বোঝানোর জন্যই এই পদাশ্রিত নির্দেশকগুলো ব্যবহার করি। বহু বচনে এগুলো ব্যবহার করি গুলিগুলা, গুলো, গুলিন, আর এক বচনে টাটি, খানাখানি, গাছাগাছি প্রভৃতি। এখন আসো এই পদাশ্রিত নির্দেশকগুলোর ব্যবহারগুলো, যেগুলো প্রচলিত ব্যাকরণে ব্যবহৃত হয়, সেগুলো আমরা দেখব।
টাটিটা তোমার বিশেষ্য, সর্বনাম কিংবা বিশেষণ এর পরে কিন্তু ব্যবহৃত হয়। এরপরে এই যে টা টি ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন এই যে আমি বললাম ছেলেটা, ছেলেটা একটু আগে বলেছি ছেলেটা, বিশেষ্যের পরে ব্যবহৃত হলো। ঠিক আছে, এটা সর্বনামের পরে, এটা, এটা বা এটি। ঠিক আছে, বিশেষণের পরে কিছুটা, কিছু বা আরেকটু বা কয়েকটি বলতে পারি আমরা, কয়েকটি। তাহলে এই বিশেষ্য, সর্বনাম বা বিশেষণের পরে টাটি যুক্ত হয়। এই টাটিটা যুক্ত হলে সাধারণত আমরা এটি নির্দিষ্টতা বোঝায়, এটি নির্দিষ্টতা বোঝায়। এই টাটি এর দুটো রূপ আছে, আবার দুটো রূপ হচ্ছে তোমার, একটা হচ্ছে টো, একটা টে, একটা টো, একটা টে। হ্যাঁ, যেমন দুটো, দুটো, টো। ঠিক আছে, তিনটে, তিনটে। খেয়াল করেছ, এই টাটির দুটো রূপভেদ আছে। একটা হচ্ছে টো, একটা টে। তো এর ব্যবহারটা আমরা যদি খেয়াল করি যে সাধারণত সংখ্যাবাচক শব্দ একের পরে এক, এরপর যদি টাটি যুক্ত হয় তাহলে সেটি অনির্দিষ্ট হয়ে যায়, সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন একটি দেশ। ঠিক আছে, এই একটিটা অনির্দিষ্টতা জ্ঞাপন করছে। আবার এক ছাড়া অন্য সংখ্যাবাচক শব্দের পরে যদি ব্যবহৃত হয় তাহলে কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন মনে করো তিনটে, তিনটে বললাম, তিনটে বা তিনটি কলা, তাহলে এটা নির্দিষ্টতা জ্ঞাপন করছে। তাহলে এক এই সংখ্যাবাচক শব্দের পরে টাটি যুক্ত হলে সেটি অনির্দিষ্টতা জ্ঞাপন করে, এক ছাড়া অন্য সংখ্যাবাচক শব্দের পরে টাটি যুক্ত হলে সেটা নির্দিষ্টতা জ্ঞাপন করে। আচ্ছা, নির্দেশক সর্বনামের পরে, নির্দেশক সর্বনামের পর টা বা টি যুক্ত হলে সেটি সুনির্দিষ্ট হয়ে যায়। সেটি কি হয়ে যায়? সুনির্দিষ্ট হয়ে যায়, সুনির্দিষ্ট হয়। যেমন নির্দেশক সর্বনামটা কি? এই যে তোমার ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কি? যেটা ডেমনস্ট্রেট করে, নির্দেশ করে। আমরা যে এই সামীপ্যবাচক, এটাকে বাংলায় আমরা তিনটে করেছি। একটা হচ্ছে সামীপ্যবাচক, নিকট সামীপ্যবাচক, একটা দূরত্ববাচক, একটা সাকল্যবাচক। বাংলায় এই ডেমনস্ট্রেটিভটাকে আমরা তিনটা সর্বনাম করেছি, ডেমনস্ট্রেটিভ প্রনাউনটাকে। সামীপ্যবাচক মানে আমি বললাম দিস, THIS, দিস মানে কি? এটি, এই। ঠিক আছে, এই সাথে আমি যদি টা যুক্ত করি, এইটা, বা শুধু এ হলে এটা বা এটি, এর সাথে টি যুক্ত করলাম, এটি সুনির্দিষ্ট হয়ে যায়। মানে নির্দেশক সর্বনামের সাথে টাটি যুক্ত হলে এটা আরও বেশি নির্দিষ্ট করে দেবে বিধায় এটাকে আমি বলছি সুনির্দিষ্ট হয়ে যায়। এটা দূরত্ববাচক, যেমন ওইটা, ওটা। ঠিক আছে, ওইটি। সাকল্যবাচক সবটা, সবটি, যেটাই বলি। তাহলে আমরা লক্ষ্য করলাম নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে সেটা হয়ে যায় সুনির্দিষ্ট। আই রিপিট, সুনির্দিষ্ট। এরপরে দেখো আরেকটা অর্থে টাটি ব্যবহার হয়, সেটি হচ্ছে যে কি? নিরর্থক অর্থে। সেটা কেমন?
যেমন তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে, সারাটি সকাল তোমার আশায় বসে আছি। অথবা ন্যাকামিটা এখন রাখো, ভণ্ডামিটা এখন রাখো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে সারাটি সকাল তোমার আশায় বসে আছি, টি যদি আমি বাদ দিই, সারা সকাল তোমার আশায় বসে আছি, তাহলে অর্থের কোনো পার্থক্য হলো না। এই টিটা যুক্ত করার পরে এটা সুনির্দিষ্ট অনির্দিষ্ট বা কিছুই হয়নি, শুধু অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু ব্যবহার হয়েছে। সেজন্য আমরা বলছি এটা কি নিরর্থক অর্থে, নিরর্থকভাবে টাটি এর ব্যবহার হয়। আবার ঠিক একইভাবে ন্যাকামি রাখো, এখন রাখো, বা ভণ্ডামি এখন রাখো, এর পরিবর্তে আমি যদি বলি ন্যাকামিটা এখন রাখো, অর্থের কোনো পার্থক্য হয় না, একই অর্থ থাকে, একই অর্থ দেয়। তো যেহেতু অর্থগত কোনো পার্থক্য হয় না, সেজন্য আমরা এটাকে বলছি নিরর্থক অর্থে টাটিটা যুক্ত হয়। তাহলে টাটির এই ব্যবহারটা আমরা খেয়াল করলাম। এরপর দেখো খানাখানি, দেখো খানাখানি আর খানাখানি টাটি একই রকম, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে টাটি ব্যবহার হয়, খানাখানিও সে সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো বাড়িটা, বাড়িখানা ব্যবহৃত হতে পারে, বুঝতে পেরেছ? অর্থাৎ টাটি যেখানে ব্যবহার হয়, টাটিটা সাধারণত নির্দিষ্টতা জ্ঞাপন করে, খানাখানি তো তাই করে, নির্দিষ্টতা জ্ঞাপন করে, সাধারণত নির্দিষ্টতা জ্ঞাপন করে। আর এটা বিশেষ্য কিংবা বিশেষণের পর খানা বা খানি ব্যবহার হয়। যেমন বিশেষের পরে ব্যাপারখানা, মুখখানি, বিশেষের পরে একখানা, আধখানা, এগুলো বিশেষণের পরে ব্যবহৃত হলো, ঠিক আছে? আর কবিতায় আরেকটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, কবিতায় বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন করছে, বিশেষ অর্থে। যেমন আমি অবাগায় এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি, বিশেষ অর্থে কবিতায় এ খানিটা নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আসো, বচনবাচক শব্দের আগে বসে। আমরা একটা মাত্র পদাশ্রিত নির্দেশক দেখব যেটা শব্দের আগে বসে, আর সবগুলি কিন্তু পরে বসে। তো এটি শব্দের আগে বসে এবং এটি সুনির্দিষ্ট না বুঝিয়ে পরটাকে অনির্দিষ্ট করে দেয়, অনির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন গোটা 2 কমলা লেবু আছে, গোটা 7 আম এনো, হ্যাঁ, গোটা 5 জামা কিনবো, গোটা 5 জামা কিনবো, এর মানে কি 5টা কেনার খেয়াল আছে, গোটা 5 পছন্দ হলে একটু বেশি কিনতে পারি, কমও কিনতে পারি। এটা সুনির্দিষ্ট না, এটা অনির্দিষ্টতা জ্ঞাপন করছে। তাহলে গোটাটা বচনবাচক শব্দের আগে বসে এবং পুরো পদটাকে অনির্দিষ্ট করে দেয়। জনটা তোমার নতুন বইয়ে আছে, এটা শুধু মানুষের বেলায় ব্যবহৃত হয়, শুধু মানুষের বেলায় এটি ব্যবহৃত হয়। যেমন মনে করে বিজ্ঞজন, তারপরে ধরো লোকজন, অনেকজন প্রভৃতি। আবার সংখ্যাবাচক শব্দের সাথেও কিন্তু জনটা ব্যবহৃত হয়। যেমন সংখ্যার সঙ্গে হতে পারে, যেমন ধরো একজন রাজা, হ্যাঁ, 2 জন ডাক্তার, ঠিক আছে? কিন্তু সংখ্যাটা যদি বেশি হয়, অধিক সংখ্যার বেলায়, অধিক সংখ্যা যদি বোঝায়, অধিক সংখ্যার বেলায়, সেক্ষেত্রে কিন্তু জনটা কিন্তু একসাথে বসে না, আলাদা করে বসে। যেমন মনে করো 25 জন, জনটা আলাদা বসলো। হ্যাঁ, মনে করো যে কি 20 জন, অধিক সংখ্যা বোঝালে সেক্ষেত্রে জনটা আলাদা বসবে, ঠিক আছে? তখন সেটা পদাশ্রিত নির্দেশক না হয়ে সেটা তোমার আলাদা করে নাউনের মতো ব্যবহৃত হয়।
এবং এই সামনের সংখ্যাটা সেটি বিশেষণের কাজটা করে। ঠিক আছে, এরপরে আমরা দেখো টাক, টুকু, টুক, টো, টু, এই টুকু, টুক, টু এগুলো আসলে টাক, টুকু, টোর এগুলো রূপভেদ। ঠিক আছে, এটা এই পদাশ্রিত নির্দেশকগুলো আমরা ব্যবহার করি কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে। এটা এই আনকাউন্টেবল যে নাউনগুলো আছে, আনকাউন্টেবল নাউন বা লিকুইড সাবস্টেন্স, যেগুলোকে আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আবার যে তরল পদার্থ আছে সেটার সামান্য অংশটুকু বোঝানোর জন্য ব্যবহার করি। এই যে নাউন বিশেষ্য বা বিশেষণের পরে কিন্তু এটি ব্যবহৃত হয়। যেমন দেখো সাবানটুকু, হাসিটুকু, হাসিটুকু, এতটুকু, একটু, একটু, আটটু, যতটুক, ততটুক। তো এগুলো হচ্ছে তোমার এই সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে, এবং এটি যেই আনকাউন্টেবল নাউন কিংবা এই তোমার এই তরল দ্রব্যের সামান্য বা অল্প পরিমাণ বোঝানোর ক্ষেত্রে আমরা এই পদাশ্রিত নির্দেশকগুলো ব্যবহার করে থাকি। এবং এখানে দেখো দুটো উদাহরণ দেওয়া আছে, পোয়াটাক দুধ দাও, পোয়াটাক, পোয়াটাক, এটি কিন্তু অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করছে না, অনির্দিষ্টতা জ্ঞাপন করছে। ঠিক আছে, আর সবটুকু, এই টুকুটা এখানে এটি কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপন করছে, সবটুকু ওষুধ খেয়ে ফেলো। তো সুতরাং এই যে এই তোমার নির্দিষ্টতা, সুতরাং অনির্দিষ্টতা, তাহলে বুঝলাম আমরা এই যে টাক, টুকু, টুক, টো, টু এই পদাশ্রিত নির্দেশকগুলোর নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, সর্বশেষ দেখো আমাদের 6 নাম্বার যে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে, নির্দিষ্টতা, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে এই তিনটি পদাশ্রিত নির্দেশক, একটা হচ্ছে ক্যাতা, একটা তা, একটা পাটি। ক্যাতা, তা, পাটি। হ্যাঁ, এই যে ক্যাতাটা আমরা কোথায় ব্যবহার করি? ক্যাতাটা ব্যবহার করি তোমার এই জমির, এটা একক নয়, জমির এই যে খণ্ড, আমরা যদি প্লট বলি, প্লট, হ্যাঁ প্লট, এই যে প্লটের বাংলা আমি ক্যাতা বলতে পারি, কয় খণ্ড, পিচ, খণ্ড, খণ্ড তো বলি না আমরা, এক খণ্ড জমি, 2 খণ্ড জমি এমন বলি না, তো সেটার পরিবর্তে আমরা ব্যবহার করি ক্যাতা। হ্যাঁ, আরেকটা হচ্ছে টাকার নোটের ক্ষেত্রে, তো 10 টাকার 5 ক্যাতা নোট আর 3 ক্যাতা জমি আছে। তো ক্যাতাটা হচ্ছে তাহলে দুটো অর্থে, একটি হচ্ছে তোমার এই টাকার বা মুদ্রার নোটের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে জমির খণ্ডের বেলায় আমরা ক্যাতাটা ব্যবহার করি। আর তাটা খেয়াল করো, এই তাটা যেমন আমি কাগজের ক্ষেত্রে, যেমন 10টা কাগজ দাও, 10টা কাগজ দাও, তো কাগজটা আমি তো একটা কাগজ, 2টা কাগজ সেটা আমরা বলি না, তো এই তাটা হচ্ছে তোমার কাগজের ক্ষেত্রে। পাটি, সর্বশেষ দেখো পাটিটা হচ্ছে জোড়ার ক্ষেত্রে, জোড়া দুটো বা জোড়ার একটি বোঝাতে আমরা পাটি ব্যবহার করি। যেমন আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে, আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে, এই পাটিটা হচ্ছে জোড়ার ক্ষেত্রে, জোড়ার একটির ক্ষেত্রে আমরা পাটিটা ব্যবহার করে থাকি। ক্যাতা, তা, পাটি এই তিনটি হচ্ছে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক। তাহলে আমরা পদাশ্রিত নির্দেশকগুলো চিনলাম। এটা ইংরেজির যে ডেফিনিট আর্টিকেল দি আছে, দি বা দা বলি, এর বাংলায় আমরা পদাশ্রিত নির্দেশক বলছি। এটার আরও দুটো নাম বলছি, একটা পদাশ্রিত অব্যয় বা শুধু নির্দেশক। এটি কি? এটি হচ্ছে পদে আশ্রিত থেকে পদের পরে যেসব অব্যয় বা লগ্নক বা এই প্রত্যয়গুলো সব পদের সাথে ব্যবহৃত হয়ে, পদের পরে ব্যবহৃত হয়ে পদটার গতি প্রকৃতি নির্দেশ করে বা পদটার নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা নির্দেশক হিসেবে কাজ করে, তখন সেটাকে আমরা এই বলছি পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশকগুলো কি কি? টাটি, খানাখানি, গাছাগাছি, গুলাগুলুন প্রভৃতি। এক বচনে নির্দিষ্ট কিছু আছে পদাশ্রিত নির্দেশক, এবং বহু বচনে বচনভেদে পরিবর্তন হয়, সেটা আমরা বলেছি। এবং সর্বশেষ আলোচনা করেছি পদাশ্রিত নির্দেশকগুলোর ব্যবহার, যেমন টাটির কথা বলেছি,
এটা নির্দিষ্টতা জ্ঞাপনে। এবং টাটি আর খানাখানি একই রকম, ব্যবহারটাও একই রকম, সেটা আমরা দেখিয়েছি। তারপরে বলেছি তোমার এই টাটির মধ্যে আবার এক সংখ্যা, একের পরে টাটি যুক্ত হলে সেটা অনির্দিষ্ট হয়, এক ছাড়া অন্য সংখ্যাবাচক শব্দের পরে টাটি যুক্ত হলে সেটা নির্দিষ্টতা জ্ঞাপন করে। আর নিরর্থকভাবে টাটির ব্যবহার আছে, যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি, নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে, ন্যাকামিটা এখন রাখো। এখানে এই টা বা টি যুক্ত হয়ে তোমার অর্থের কোনো পরিবর্ধন ঘটেনি, নতুন কোনো সম্প্রসারিত অর্থ দেয়নি, সুতরাং এটি নিরর্থকভাবে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা খেয়াল করেছি তোমার গোটা একটা মাত্র পদাশ্রিত নির্দেশক, যেটি শব্দের আগে বসে এবং সেটা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন গোটা 2 কমলা লেবু আছে, আর খানাখানিটা পরে বসে, হ্যাঁ 2খানা কম্বল চেয়েছিলাম, এটা নির্দিষ্টতা জ্ঞাপন করছে। তারপরে আমরা পড়েছি যে তোমার এই বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত 3টা শব্দ ক্যাতা, তা, পাটি, সর্বশেষ সেটা আমরা পড়েছি। তার আগে পড়েছিলাম জনের কথা, বলেছি জন, এটা কেবলমাত্র মানুষের বেলায় ব্যবহৃত হয়, বিজ্ঞজন, অনেকজন প্রভৃতি, এবং একজন, 2জন, একসাথে জনটা ব্যবহৃত হচ্ছে। কিন্তু সংখ্যা যখন জন দিয়ে যখন অনেক বেশি সংখ্যা নির্দেশ করবে, অনেক বড় সংখ্যা, যেমন 20 জন, সেক্ষেত্রে জনটা আলাদা হবে, 30 জন, জনটা আলাদা হবে। আচ্ছা, তারপরে বলেছি আমরা এই তাক, টুক, টুকু, টো, এগুলো হচ্ছে পরিমাণের স্বল্পতা বোঝানোর জন্য, এবং তরল পদার্থের এবং আনকাউন্টেবল নাউন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এগুলোর পরিমাণের স্বল্পতা বোঝানোর জন্য। এটা নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুটো বোঝায়। যেমন পোয়া টাক দুধ দাও, এটা অনির্দিষ্টতা জ্ঞাপন করছে, আর সবটুকু ওষুধ খেয়ে ফেলে নির্দিষ্টতা জ্ঞাপন করছে। তো এটা অল্প একটু পড়া, 1 পৃষ্ঠার পড়া। তা আমরা সবগুলো বিষয়কে তুলে আনার চেষ্টা করেছি, আশা করি বোঝা গেল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।